রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্ত্রবিহীন গ্রামভিত্তিক আনসার বিটিভি প্রশিক্ষণের আজকের চতুর্থতম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুল আরিফিন সাহেব এবং তিনি বলেন, সরকারি সার্কুলারগুলোতে দক্ষ শ্রমিকের সংজ্ঞা জানেন? নির্ভুল বলে পৃথিবীতে কোনো কাজ নাই, নির্ভুল না। শুধু শোনেন, কাজ সবাই জানে, বাংলাদেশের শ্রমিকরা খুবই ভালো কাজ করে, সব জানে। একটাই সমস্যা, তারা ল্যাঙ্গুয়েজ জানে না। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা জানে না। আপনি সৌদি আরবে যাবেন, সৌদি আরবের কথা জানবে না। আপনি কথা জানবেন, আপনার সাথে কথা বলবে কিভাবে আপনার মালিক? আপনার কেন সে টাকা বেশি দিয়ে রাখবে? আপনার কথাই বুঝবেন না তার। আপনি বিদেশে যাচ্ছেন, যে দেশেই যান, ওই দেশের ভাষা তো কিছুটা আপনার আইডিয়া থাকতে হবে। বাংলাদেশে না জানে ইংলিশ, না জানে আরবি, সে বাংলা ছাড়া কোনো কথাই বোঝে না, জানে না। দক্ষতা বিদেশে যে কর্মী নেয়, দক্ষর একটা বড় হলো তার ভাষা জানতে হবে। যে দেশে যাবে তার ভাষা জানতে হবে। এই ভাষা জানে না বলেই বিদেশে বাংলাদেশে লোক পাঠাতে পারে না। প্রচুর চাহিদা আমাদের, কিন্তু ভাষা জানে না। না জানে ইংলিশ, না জানে আরবি, না জানে, মানে যে দেশে যাবে সে দেশের কোনো ভাষা জানে না। ল্যাঙ্গুয়েজ শিখেন। আপনি যদি টার্গেট থেকে না আমি সৌদি যাব, দুবাই যাব, এইসব দেশে যাব, আপনার তো শিখতে হবে কিছুটা, মানে ন্যূনতম কথা বলার মতো। যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র, বিদেশে যাওয়ার যে বৈদেশিক কর্মসংস্থান যে অফিস আছে চিটাঙে, ওখানে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ দেয়। ওখানে কিন্তু ভাষা শেখায়, প্লাস বিভিন্ন ট্রেডে ভর্তি করে। আপনারা একটু যোগাযোগ করেন, চিটাঙে যে যোগাযোগ করেন। যোগাযোগ করলে ওখানে কিন্তু আবাসিক, এমনও আছে আবাসিক যারা থাকে, এই যে কর্মসংস্থানের কথা শুনছেন, একটা যে প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে কর্মসংস্থান কেন্দ্র আছে, কিন্তু ওখানে বিদেশে যাওয়ার জন্য যেসব প্রশিক্ষণ আমাদের দরকার, ছেলে মেয়ে উভয়, মেয়েদের আবাসিক আছে, ছেলেদেরও ওখানে অনাবাসিক, ছেলেদেরটা আবাসিক নাই। ওখানে কিন্তু একদম ন্যূনতম টাকা বা মনে ফ্রি অলমোস্ট দিয়ে কিন্তু আপনি ওখানে প্রশিক্ষণ করতে পারেন। ওখানে প্রশিক্ষণ করার পরে ভাষা শিক্ষা করে ওদের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আপনার বিদেশ চলে যেতে পারেন, বা দক্ষ শ্রমিক হিসেবে বিভিন্ন কলকারখানায় চাকরি পেতে পারেন। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যারা বসে থাকেন বাসায়, দয়া করে বসে না থেকে, খালি খালি সময় নষ্ট না করে, জীবনের সবচেয়ে মূল্যবান সময় পার করতেছেন আপনারা। সবচেয়ে মূল্যবান সময়টা নষ্ট না করে আপনারা বিভিন্ন প্রশিক্ষণ নেন। যে যত সুন্দরভাবে সিরিয়াসলি প্রশিক্ষণ নেবেন, সে তত উপরে উঠবে। এখান থেকে একজন দেখবেন যে অনেকেই বিদেশে যে বড় বড় টাকা কামাচ্ছে, দেশে এসে বড় বাড়ি বানাইছে, গাড়ি কিনছে। আবার এখান থেকেই মাস্ট অনেকে থাকবে একদম শ্রমিক, এখানেই কাঞ্চননগরেই পড়ে থাকবে, একদম ছোট কাজ করতেছে। এই জায়গা থেকেই দেখবেন পার্থক্য আপনাদের। অতএব যারা লেগে থাকবেন তারা উপরে উঠবেন, যারা লেগে থাকবেন না তারা কিন্তু সারা জীবন পড়ে যাবেন এবং আফসোস করবেন যে আমার বন্ধু ও তো এইখানে করছে, একসাথে কত গল্প করছে, আজকে ও কোথায় আমি কোথায়। সবার বাপ মারা কিন্তু এই গল্পটা করে, দেখবেন ও কষ্ট করছে, ও উপরে উঠছে, আপনি কষ্ট করেন না, আপনি পড়ে থাকবেন। অতএব আমি অনুরোধ করব আপনাদের যে যেখানে আছেন, যে পজিশনে আছেন, সেই পজিশন থেকে আপনার শ্রম দেন, কাজে লাগান। আমাদের যে সামনে যে বাংলাদেশ আসছে, ওই অবস্থার জন্য নিজেকে তৈরি করুন, দেখবেন চাকরির অভাব হবে না। আরেকটা জাস্ট শেয়ার করি আপনাদের, সরকারি চাকরি এত বলে, সরকারি চাকরি পাওয়া খুব কষ্ট, হেনতেন। আমি সিলেটের বিভাগীয় কমিশনারের পিএস ছিলাম। বিভাগীয় কমিশনার পিএস মানে হলো সে বিভাগীয় যত চাকরি হয় একটা বিভাগের ভিতরে, ওই চাকরির সদস্য সচিব হিসেবে কাজ করছি। আমরা কিন্তু দেখেছি, আমরা প্রশ্ন কিন্তু করতাম, আমরাই সারা রাত প্রশ্ন করতাম, সকালের পরীক্ষা হতো এরকম। এখন আমার একবার মনে আছে যে আমার প্রায় 1650 জন, মানে 50 বা সামথিং, 1600 সামথিং পরীক্ষার্থী। আমার সিট হলো 37টা অফিস সহায়ক, মানে সরকারি বিভিন্ন ডিসি অফিস, ইওনো অফিসের জন্য, আর পুলিশের জন্য, পুলিশের কিছু বেসামরিক আছে যারা অফিসিয়াল কাজ করে। যাই হোক, আমি পরীক্ষা নিয়ে আমরা মনে হয় 16 না 17 জন পেয়েছি, পাস করছে 1600 জনের ভেতরে। একদম প্রশ্ন কিন্তু একদম সোজা হয়েছে। পরীক্ষা দিয়ে লিখিততে গ্রেস দিয়ে পাস করার লোক পাই না।
মানে ন্যূনতম কোশ্চেনও করেছি, কিন্তু দেখা যাচ্ছে আগের বছরের যে বিভিন্ন চাকরির পরীক্ষা, ওই লেভেলের চাকরির পরীক্ষা যে প্রশ্নগুলো আছে সেগুলা, কিন্তু এরা কিন্তু বের হয়েই বলবে যে টাকা ছাড়া চাকরি হয় না, কিভাবে এগুলা জীবনে হবে না, আমাদের কিভাবে হবে। আপনি লিখিত পরীক্ষাও কিন্তু পাশ করতে পারি না, আমরা কিন্তু পরীক্ষা আবার নেওয়া লাগছে, এবং আমার অভিজ্ঞতা কিন্তু সব জায়গায় সমান। আমরা যতই পরীক্ষা নেই, আমরা 5%-এর বেশি লিখিততে পাশই করতে পারে না। তাহলে আমাদের পড়ালেখার অবস্থা যদি এই হয়, আমাদের প্রিপারেশন যদি এই হয়, আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার চাকরি হবে? মুখের কথায় কেউ চাকরি দিতে পারবে না সামনে, দিন দিন যত যাবে। পিয়নের পোস্ট ছাড়া, পিয়নের পোস্টও কিন্তু এখন খুব ডিফিকাল্ট, এখন ওখানেও পরীক্ষা হয়, ঝামেলা হয় দেখে এখানেও পরীক্ষা হয়। আর কোনো চাকরিতে আপনি যত বড় মামা খালা চাচু যাই কিছুই ধরেন না কেন, আপনার কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই যে পরীক্ষা যে প্রাইমারি আসলো, তাই না, সার্কুলার হয়েছে, প্রাইমারিতে কিন্তু 80 মার্কস রিটেন গোল্লা পূরণ, 20 মার্কস হলো ভাইবা। ভাইবা নাই কে? ডিসি স্যার। ডিসি স্যারের সাথে কমিটিতে আমরাও ছিলাম, অনেকবার আমরা ভাইবা দেখেছি। যত বড় যেই হোক, পার্থক্য যদি হয়ও, দেখা যাচ্ছে বড় কেউ বলছে তারা কিন্তু ফেভার করছে, ফেভার করলো 1 মার্কস, দেখা গেল আপনাদের দিলেন 15, ওরে দিল 16, বাট বেশিরভাগ পারে নাই, ফেল করে দেয়। কিন্তু একদম অনেস্টি, আমি নিজে যে কটা অভিজ্ঞতা দেখছি, আমি শত শত ভাইবা দেখছি, ভাইবাতে কিন্তু যার যোগ্যতা নাই তারা কিন্তু দেয় না। আপনি যে বাইরে খুব হিরো থাকবেন, ভেতরে যে দেখা যাচ্ছে কথাই বলতে পারে না, মুখ দিয়ে বেরই হয় না কথা, যাই জিজ্ঞেস করে সে একটা উত্তরও দিতে পারে না, সিম্পল। এরকম এরকম হলে তো আপনি চাকরি পাবেন না। বাইরে এসে উল্টাপাল্টা কথা বলে, টাকা ছাড়া হয় না, হ্যানটা, কিন্তু সে ভেতরে কি কি করে আসছে ভাই, ওইটা যদি ভিডিও করে দেখানো যেত তাহলে বুঝতেন যে বড় বড় জায়গা থেকে পাশ করা বা বড় বড় জায়গা, কিন্তু ন্যূনতম একটা সাধারণ জ্ঞানও তার নাই, কোনো রকমের রিটেনে পাশ করে আসছে। যাই হোক, তারপরেও বিশেষ হলো 80 মার্কস ছিল রিটেন, 20 মার্কস ভাইবা, এভারেজে 14, 15, 16 এই লেভেলেই সবাই পায়। হয় হলো রিটেনে যে রেজাল্ট ভালো করবে, অটোমেটিক্যালি তার চাকরি হয়ে যায়। এটা যে আপনি মানে ভাইবাতে কোনো একটা এফেক্ট ফেলে না, কিন্তু বিষয়টা এরকম যে আপনারা যদি নিজেরা তৈরি হন নিজেদের জন্য, দেখবেন একটু কষ্ট করবেন, আগামী 2-3 বছর বা 4 বছর সবচেয়ে ভালো সময় আপনারা পার করবেন জীবনে, আপনারা কিন্তু জীবনে অনেক বড় হয়ে যাবেন। আমি আশা রাখবো আপনারা সবাই কেউ না কেউ নিজের জায়গা থেকে কিছু না কিছু করবেন, যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী। এবং আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বিভিন্ন দপ্তর আছে আমাদের, উপজেলার বিভিন্ন দপ্তর আছে, এই দপ্তরগুলোতে আপনারা সকল রকম সহযোগিতা পাবেন, বিভিন্ন ট্রেনিং হয়, প্লাস আপনারা যে যেখানে যা করতে চান, আমার মনে হয় সরকারের যে সহায়তাগুলো, সেই সহায়তাগুলো সম্বন্ধে যদি খোঁজ নেন, তো সরকার প্রচুর সহায়তা দিচ্ছে, কিন্তু এটা মানুষজন জানে না বলে সেই সহায়তাগুলো নিতে পারে না। এই সহায়তাগুলো নেবেন, নিয়ে আপনার জীবনের সকলের ভালোভাবে যেন প্রতিষ্ঠিত হতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে আবারও আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের আনসার অফিসার, অত্যন্ত ভালো অফিসার, সৎ এবং দক্ষ অফিসার। আবারও ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। শেষ। অনেক মূল্যবান সময় রেখে স্যার মহোদয় আমাদের সদস্যদের মধ্যে মূল্যবান বক্তব্য রেখেছেন, যার জন্য সংগঠনের পক্ষ থেকে